ঝাড়খণ্ড, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড শব্দটির অর্থ হল জঙ্গলময় প্রদেশ। ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশ জুড়েই আছে সবুজ পাহাড় আর জঙ্গল। তাই এই রাজ্যের বেশিরভাগ অংশই থেকে গেছে লোকচক্ষুর অন্তরালে। এবারে দুদিনের উইকেন্ড ট্যুরে আমাদের গন্তব্য ছিল এমনই এক নতুন জায়গায়। ট্যুর প্ল্যানার ব্লগের হাত ধরে চলুন ঘুরে আসি নতুন জায়গা থেকে। সকাল সকাল আমরা আজকে আবার চলে এসেছি হাওড়া স্টেশনে এবং আমাদের পিছনেই রয়েছে হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। এই বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা আজকে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। বর্ষা সিরিজের আরো একটা নতুন এক্সাইটিং এপিসোড আসতে চলেছে আপনাদের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে করে আমরা এখন এসে পৌঁছে গেছি চক্রধরপুর। আমরা চক্রধরপুর পৌঁছানোর পর বন্দে ভারত অলরেডি রৌরকেল্লার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা এখন রয়েছে চক্রধরপুরে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান দিয়েই আমরা বাইরে বেরোবো। আরেকটা কথা বলে রাখি, বন্দে ভারত ছাড়াও চক্রধরপুর আসার আরও বেশ কিছু ট্রেন রয়েছে, সেগুলোর সমস্ত ডিটেলস আমরা ভিডিওতে উল্লেখ করে দেব। চক্রধরপুর স্টেশনের বাইরে বেশ কিছু অটো থাকলেও খুব একটা গাড়ির অপশন দেখলাম না। এবারে ট্যুরে আমরা গাড়ি বুক করে এসেছিলাম আগে থেকেই, সেই গাড়িতে আমরা এগিয়ে চললাম। চক্রধরপুর স্টেশন ছেড়ে খানিকটা এগোতেই আমরা শহর ছেড়েছি এবং আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পুরো পাহাড়ি একটা আঁকাবাঁকা রাস্তা। পাহাড় কেটেই এরকম আঁকাবাঁকা রাস্তা বানানো হয়েছে। এই রাস্তা ধরে বেশ খানিকটা যেতে হবে। আসলে আজকে আমরা যেরকম প্ল্যান করেছি, আজকে আমরা দূরের জায়গাগুলো আগে ঘুরে দেখব, সেই মতোই আমরা এখন পঞ্চঘাট ওয়াটারফল দেখার জন্য এগিয়ে চলেছি। এবং এই যে রাস্তাটা যাওয়ার, বেশিরভাগ রাস্তাটাই এরকম পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং জঙ্গলে ঘেরা। আমরা এখন ফাইনালি এসে পৌঁছে গেছি পঞ্চঘাঘ জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাতটা চক্রধরপুর রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 75 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এইখানে আগে এসে গাড়ি এন্ট্রি করেছি, এবার আমরা ভেতরে যাব। পঞ্চঘাঘ জলপ্রপাতে আমরা এখন এসে পৌঁছেছি। বানাই নদীর ওপর এই জলপ্রপাতটা। আর পঞ্চঘাঘ নামটা থেকে খানিক আন্দাজ হয়তো করতে পারছেন, 5টি জলধারা মিলিত হয়ে এরকম ভাবে এখানে প্রবাহিত হয়। এই 5টা স্রোতের মিলিত স্রোত হিসাবে এই জলধারা, এই জলপ্রপাত তৈরি হয়েছে। আর বর্ষার সময় দেখতেই পাচ্ছেন এই জলপ্রপাত কিরকম ফুলে ফেপে উঠেছে।
পঞ্চখাগ ওয়াটারফল দেখে ফেরার পথে দেখলাম টুকটাক খাবার নিয়ে একজন বসেছেন। তো সেখান থেকে আমরা মুড়ি মাখা খেতে খেতে আসছিলাম আর ভাবছিলাম যে এখানে আর কোথায় কখন খাবার পাবো। তখনই শুনতে পেলাম এই ওয়াটারফলের পাশেই ধাবা রয়েছে এবং যদি খাবার হয়, দুটো ধাবা রয়েছে পরপর, এখানেই লাঞ্চটা সেরে নিতে হবে, কারণ এরপরে এই পথে আর সেরকম খাবারের দোকান পাওয়া যাবে না। তাই আমরা এখন চলে এসেছি লাঞ্চ করতে। ধাবায় এসে আমি রুটি তড়কা নিয়েছি আর অভিব্রত নিয়েছে মাটন থালি। তো আমরা এখন লাঞ্চ করে তারপরেই আমাদের পরের গন্তব্যের দিকে যাব। পেট পুজোটা আগে বেশি জরুরি। লাঞ্চ সেরে এবার আমরা চক্রধরপুরের দিকে ফিরতে শুরু করলাম। পাহাড় জঙ্গল নিয়ে এই পথ অত্যন্ত সুন্দর। আগে থেকেই জানতাম যে যাচ্ছি জলপ্রপাত দেখতে, আর বর্ষার জলপ্রপাত মানে অসাধারণ একটা ভিউ হতে চলেছে এরকম একটা মনে মনে ভাবছিলাম। আবার ভাবছিলাম হয়তো একটা ছোট্ট জলপ্রপাত হবে। একটু আগে থেকেই সেই আওয়াজ কানে আসছিল। তো ফাইনালি তার দেখা মিলল। এই যে আমার পিছনে রয়েছে হিরনি জলপ্রপাত। প্ল্যানার ব্লগের বর্ষা সিরিজ চলছে, আর বর্ষা সিরিজ মানেই নতুন নতুন জলপ্রপাতকে খুঁজে বের করা। কারণ এই বর্ষায় জলপ্রপাতগুলো যখন জলে ভরে ওঠে কি অসম্ভব সুন্দর যে লাগে, কখনো কখনো সেটাকে ভয়ঙ্কর সুন্দরও বলা যায়। আমরা এখন রয়েছি এরকমই একটা কম পরিচিত কিন্তু ভীষণ সুন্দর জলপ্রপাতের সামনে। এটা হলো হিরনি জলপ্রপাত। রামগড় নদীর ওপর এই জলপ্রপাতটি তৈরি হয়েছে এবং এই জলপ্রপাতটি চক্রধরপুর থেকে মোটামুটি 40 কিলোমিটার দূরে, আর রাঁচি থেকে ওই 80 কিলোমিটার দূরে রয়েছে। তাই যারা রাঁচি আসেন বর্ষাকালে জলপ্রপাত দেখতে, তারা এই হিরনি জলপ্রপাতও কিন্তু ঘুরে যেতে পারেন। বেশ ভালো লাগবে বর্ষাকালে। হিরনি জলপ্রপাত দেখার পর আমরা এগিয়ে চললাম নেকতি ড্যামের দিকে। এবার পাহাড় থেকে নামতে হবে সমতলে। দিন শেষে আমরা এখন রয়েছি নেকতি ড্যামে। এই ড্যামে চাইলে বোটিংও করা যায়, স্পিড বোটেও চড়া যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন এখানে স্থানীয় মানুষরাও ভিড় করেছে, নিজেদের মতন এনজয় করছে। এই জায়গাটায় আসতে গেলে খানিকটা উঁচুতে নিজেদের আসতে হবে হেঁটে, মানে সিঁড়ি ভেঙে আসতে হবে, কিন্তু আসলে ভালোই লাগবে।
এবার আমরা কেরা মন্দির ও কেরা প্রাসাদ দেখতে এগিয়ে চললাম। চক্রধরপুর ঘুরতে এলে যেমন অবশ্যই ওয়াটারফল ড্যাম দেখবেন, তেমন যদি হাতে সময় থাকে ঘুরে যেতে পারেন কেরা মন্দির। এই কেরা মন্দিরটা প্রায় 250 বছরের পুরনো। এই যে আমাদের পিছনেই রয়েছে মন্দির, এখন সন্ধে হয়ে যাচ্ছে, তাই জন্য এই মন্দিরটা একবারে ফাঁকা, না হলে অন্য সময় মন্দিরে মানুষজনের আনাগোনা চলতে থাকে। মন্দিরে মা ভগবতীর পূজা করা হয়। কথিত আছে এখানের মা ভগবতীর মূর্তিটি কামাখ্যা থেকে আনা হয়। কেরা মন্দির থেকে 700 মিটার দূরেই আছে কেরা প্রাসাদ। পোড়াহাটের রাজা মহারাজ তৃতীয় অর্জুন সিং এর ছোট ছেলে অজম্বর সিং এর বংশধররা এই প্রাসাদ নির্মাণ করেন। প্রাসাদটিতে ঢোকার মুখে একটি কামান আছে। এরপর আমরা চক্রধরপুরে আমাদের হোটেলের উদ্দেশ্যে এগিয়ে চললাম। চক্রধরপুরে আমাদের হোটেলে আমরা এই দিন শেষে এসে পৌঁছলাম। সেই ভোরবেলা বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন প্রচুর ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত বিধ্বস্ত লাগছে, আর আমাদের দেখেও তাই মনে হচ্ছে। আমাদের হোটেলটা চক্রধরপুর টাউনে একেবারে, এবং হোটেলটা বেশ ভালোই, ছোটোর মধ্যে বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এমনিতে রেস্তোরাঁও রয়েছে, ভেজ ননভেজ দুরকমই পাওয়া যায়। এখন সবে আমরা রুমে এসছি, এরপরে একটু কিছু খাবার দাবার অর্ডার করব, কারণ একটুখানি খেতেও ইচ্ছা করছে সারাদিন ঘোরাঘুরির পর। যাই হোক, তো এখন একটু ফ্রেশ হয়ে নি আগে। সন্ধেবেলায় ফিশ কাবাব দিয়ে ক্ষুধা নিবারণ করলাম। রাত 10টা নাগাদ ডিনার সেরে নিলাম। চক্রধরপুরের অনতি দূরেই বেশ কিছু সুন্দর জায়গা আছে, আমরা আজ সেগুলো ঘুরে দেখব। চক্রধরপুরে সস্তায় থাকতে চাইলে ফরেস্ট রেস্ট হাউসে থাকতে পারেন। শহরের মধ্যে জঙ্গলে ঘেরা সুন্দর বন বাংলো। ঘরের ভাড়া 900 টাকা, 4 জন একটা ঘরে থাকা যায়। তবে আমি যেহেতু নিজে থাকিনি, তাই সার্ভিসের ব্যাপারে বলতে পারবো না। এরপর আমরা ব্রেকফাস্ট করতে এগিয়ে চললাম। ইডলি দিয়ে ব্রেকফাস্ট সেরে ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে চেক আউট করে। আজকে আমরা প্রথম শুরু করেছি চক্রধরপুর ঘোরাঘুরি দিয়ে। চক্রধরপুর এই জায়গাটার সাথে ভারতীয় রেল একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং আমার পেছনে যে বিল্ডিংটা দেখছেন, এটা ব্রিটিশ সময়ের, ব্রিটিশ এরার বিল্ডিং। লেখাও আছে 1894 খ্রিস্টাব্দে এই বিল্ডিংটা নির্মাণ করা হয়, এবং এখন এটা একটা স্পোর্টস কমপ্লেক্স হিসাবে ব্যবহৃত হচ্ছে। ভেতরে দেখলাম বিভিন্ন রকমের জিম ইকুইপমেন্টস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এদিকেই রয়েছে স্টেডিয়াম। আগে মানে সেই সময় ব্রিটিশ আমলে এটা ছিল সিনেমা হল। চক্রধরপুর থেকে চাইবাসার রাস্তায় কিছুটা এগোতেই পাহাড় ও জঙ্গল আমাদের সঙ্গী হলো। হঠাৎ করে আপনাদের দেখে মনে হতে পারে যে জঙ্গলের মাঝে আমরা কি করছি। এই যে জঙ্গলের মাঝে দাঁড়িয়েছি, একদম ওই দিকটায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানটায় জল বলে যেতে পারছি না। কারণ যেটা দেখাতে এসছি আপনাদের, সেটা হচ্ছে ওই দিকে যে গাছটা, ওটা দেখুন, ওই গাছটাকেই বলা হয় ম্যাজিক ট্রি। ওই যে জোড়া গাছ, দুটো গাছ কীরকম অদ্ভুতভাবে জুড়ে গেছে, এবং এই জন্য এখানে এটা নিয়ে অনেক রকম ব্যাপার প্রচলিত আছে। অনেকে এটাকে পবিত্র মনে করেন, অনেকে মনে করেন যে এই গাছের ছাল নিয়ে গেলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেতে পারেন। তো সেই সমস্ত ব্যাপার তো রয়েছে, কিন্তু প্রকৃতির কি অদ্ভুত খেলা দেখুন, দুটো গাছ অদ্ভুতভাবে এরকম জুড়ে গেছে।
আমরা দূর দূর জলপ্রপাত দেখতে এগিয়ে চললাম। প্রসঙ্গত বলি, এই জলপ্রপাতটি সিজনাল ওয়াটারফল। চক্রধরপুর টাউনকে কেন্দ্র করে তার আশেপাশের জায়গাগুলো আজকে আমরা সকালে ঘোরাঘুরি করছি। প্রথমে আমরা ম্যাজিক ট্রি দেখেছি এবং এখন আমরা এসছি দূর দূর ঝর্ণা দেখতে। এই হচ্ছে যাওয়ার পথ, গাড়ি পার্কিংয়ে রয়েছে, তারপরে কিছুটা পথ হেঁটে যেতে হবে। এইখান দিয়ে এখন সামনের দিকে এগুলে দূর দূর ঝর্ণা দেখতে পাওয়া যাবে। আমার থেকে একটু দূরেই রয়েছে দূর দূর ঝর্ণা। যদিও এই ঝর্ণাটায় দূর থেকে যেটা দেখছি সেরকম জল নেই। বর্ষাকালে অন্যান্য যে ঝর্ণাগুলো আমরা কালকে ঘুরে দেখলাম সেগুলোতে যেরকম প্রচুর জল ছিল, এটাই সেরকমটা নয়। দূর থেকে দেখা যাচ্ছে একটা সরু জলের ধারা নিচে নেমে আসছে। আর একটু কাছে যাওয়া যাক। আমরা এখন এগিয়ে চলেছি দূর দূর ঝর্ণার দিকে। দূর দূর ঝর্ণা যাওয়ার পথে মাঝে মাঝে কোনো কোনো জায়গায় এরকম জলের ধারা বয়ে যাচ্ছে। এখন এটা সহজেই পেরিয়ে যাওয়া যাচ্ছে, কারণ জল সেরকম বেশি নেই। জল যখন বেড়ে যাবে তখন কিন্তু একটু পেরিয়ে যাওয়াটা অসুবিধাজনক হবে। আমরা এবার চক্রধরপুর থেকে সোনুয়ার দিকে এগিয়ে চললাম। সোনুয়া মার্কেট পেরিয়ে ডান দিকে টার্ন নিতেই দূরে পাহাড়গুলো কাছে আসতে লাগলো। আমরা পোড়াহাট গ্রামে এসে পৌঁছলাম। এই গ্রামের নামেই এখানকার ফরেস্ট রেঞ্জের নাম পোড়াহাট ফরেস্ট রেঞ্জ। এরপর পাহাড়ি পথ বেয়ে অল্প এগোতেই আমরা পানশুয়া ড্যামের কাছে পৌঁছে গেলাম। আমরা এখন এসে পৌঁছে গেছি পানশুয়া ড্যামে। পানশুয়া ড্যামটা ভীষণ ভালো লাগছে এসে। কি বড় একটা ড্যাম এবং চারদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই ড্যামটির আসল নাম ছিল বাঁশকাটা ড্যাম, কিন্তু পাশেই রয়েছে পানশুয়া গ্রাম, তার থেকেই এর নাম হয়েছে পানশুয়া ড্যাম এবং এই নামেই এটা বেশি পরিচিত। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে মাঝে মাঝে এরকম দূরে দূরে দেখতে পাবেন এই ন্যাড়া গাছগুলো দাঁড়িয়ে রয়েছে, মানে এগুলো জলে ডুবে গেছে। একসময় তো ওই জায়গাটায় বোধহয় গাছ ছিল, দূরে দূরে দেখা যাচ্ছে পুরো। আর এখানে চাইলে বোটিং করা যায়, বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। যদি বিকেলের দিকটাতে আসেন বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে যেতে পারবেন, কারণ এই যে একটা লেক, পাহাড়, ওয়েদারটা ভীষণ সুন্দর, তার সাথে বোটিং সব মিলিয়ে বেশ ভালো লাগবে জায়গাটা। এবার আমরা সোনুয়া হয়ে চক্রধরপুরের দিকে ফিরে চললাম। সোনুয়াতেও একটা ফরেস্ট রেস্ট হাউস আছে, জঙ্গলে ঘেরা সুন্দর বন বাংলো। ঘরের ভাড়া 900 টাকা। 4 জন একটা ঘরে থাকা যায়। তবে আমি যেহেতু নিজে থাকিনি, তাই সার্ভিসের ব্যাপারে বলতে পারবো না। ইস্পাত এক্সপ্রেস সোনুয়াতে দাঁড়ায়, চাইলে ইস্পাতে কলকাতা ফিরতে পারেন। আমরা চক্রধরপুর ফিরে চললাম। চক্রধরপুর থেকে বন্দে ভারত ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম।